11 সেপ্টেম্বর 2001 সালে ইউএসের উপর যখন ইতিহাসের সবচেয়ে বড় হামলা হচ্ছিল, ঠিক সেই সময় যে এই হামলা করিয়েছে লাদেন, তিনি আফগানিস্তানের পূর্ব দিকে এক পাহাড়ি এরিয়াতে অবস্থান করছিল। আর ইউএসের ভিতর যখনই এ হামলা হয়, সেদিনই কোনো সময় নষ্ট না করে ইউএস ইন্টেলিজেন্স এজেন্সিস সিআইএ, এফবিআই ও এনএসএ এ পুরো হামলার জন্য ইনভেস্টিগেশন শুরু করে দেয়। প্রথমেই তারা ফ্লাইটে যত যাত্রী ছিল তাদের পাসপোর্ট এবং ভিসার রেকর্ড চেক করা শুরু করে, আর এ থেকে 19 জনকে সন্দেহের তালিকায় আনেন। প্লেনের ভিতরের লোক এবং সকল জিনিসপত্র তো নষ্ট হয়ে গেছে, কিন্তু ইউএস ইন্টেলিজেন্স এজেন্সিদের ছোট ছোট জিনিস ইনভেস্টিগেট করতে হবে। এখন যে 19 জনকে সন্দেহের তালিকায় নেওয়া হয়েছে, এর ভিতর কাকতালীয়ভাবে মোহাম্মদ আট্টা নামক এক লোকের ব্যাগ কানেক্টিং ফ্লাইটের ডিলের জন্য বস্টন এয়ারপোর্টেই রয়ে যায়। এরপরে কোনো সময় নষ্ট না করেই সিআইএ টিম এই ব্যাগকে লোকেট করে সেখানে পৌঁছায় এবং ব্যাগকে ওপেন করে। আর সৌভাগ্যবশত তাদের বেশি কষ্ট করতে হয়নি, কারণ এই ব্যাগের ভিতর যা তারা খুঁজছিল সবকিছুই এই ব্যাগের ভিতরেই পেয়ে যায়। ব্যাগের ভিতর আল কায়দার নির্দেশনা ছিল, ট্রেনিং, প্ল্যানিং, সকল জিনিসই ছিল। এমনকি মোহাম্মদ আট্টা যিনি হামলা করেছেন তার ওসিয়াতনামাও এ ব্যাগের ভিতরেই ছিল। এই সকল কিছু থেকেই প্রমাণ হয় যে এ হামলায় আল কায়দার পিছনে লাদেনেরও হাত আছে। এরপর আর ইউএস দেরি করে না, ওই 19 জন সন্দেহভাজন লোকদের ফোন কল, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু ট্র্যাক করতে শুরু করে। আর এ সকল কিছু দেখে তারা অফিসিয়ালি কনফার্মেশন পায় যে এ হামলা আল কায়দাই করিয়েছে, কারণ ওই সন্দেহভাজন লোকদের কাছে যে অর্থ ছিল বা আসতো ইউএস এর ভিতর, তা আল কায়দা থেকেই আসতো, যা তারা দুবাই থেকে ওয়ার ট্রান্সফার করত। আর যত হামলাকারী ছিল তারা আফগানিস্তান এবং পাকিস্তানে বসে প্রশিক্ষণ নিয়েছিল। এখান থেকে কনফার্ম তো হয়েছে এ কাজ আল কায়দাই করেছে, কিন্তু ইউএস এর কাছে এ নাম নতুন কিছু না। সিআই টিম অগাস্ট 2001 মানে হামলার 1 মাস আগেই ওয়ার্নিং দিয়েছিল যে আল কায়দা এমন কিছু করতে পারে। পূর্বেও আল কায়দা ইউএস এর অনেক এম্বাসিতেও অনেকবার হামলা করেছিল, আর ইউএসও আফগানিস্তানের কাছে আল কায়দা ও লাদেনকে ধরতে বলেছিল। ইউএস এর কাছে অলরেডি আল কায়দা ও লাদেনের ডিটেলস সবকিছুই ছিল। কিন্তু এই হামলার পর ইউএস নড়েচড়ে বসে এবং 20 সেপ্টেম্বর 2001 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক জয়েন্ট সেশন কংগ্রেসে যেয়ে পুরো দুনিয়ার সামনে আফগানিস্তানকে বলেন, কোনো শর্ত ছাড়াই লাদেনকে আমাদের হাতে দাও, আর আল কায়দার যে ট্রেনিং ক্যাম্প চলছে তা বন্ধ করো, আর যদি এমন না করা হয় তাহলে ইউএস মিলিটারি হামলা করবে। এখন আপনি ভাবতে পারেন আফগানিস্তান দিয়েই দিবে লাদেনকে, তারা এমন পাওয়ারফুল দেশের সাথে কেনই বা ঝামেলা বাড়াবে। কিন্তু আফগানিস্তানের ভিতরগত অবস্থাও ভালো ছিল না। আফগানিস্তানে 1992 থেকে সিভিল ওয়ার চলছে, যাতে তাদের 90% এরিয়া তালেবানের আয়ত্তে ছিল আর 10% এরিয়া নর্দার্ন অ্যালায়েন্সের আয়ত্তে ছিল। তালেবান যে লড়াই আফগানিস্তানে করছে তার পেছনে লাদেনের অনেক হাত ছিল। অর্থ থেকে শুরু করে তালেবানের ট্রেনিং পর্যন্ত লাদেন দিয়েছেন, এবং তালেবান ও আল কায়দা একজোট ছিল। তো চাইলেই তালেবান লাদেনকে দিতে পারবে না, এতে তালেবানের অবস্থাও খারাপ হবে। আর তাই যখনই ইউএস এমন কথা বলে, তখন 21 সেপ্টেম্বর 2001 তালেবান বলেন, ইউএস যে জন্য লাদেনকে চাচ্ছে তার প্রমাণ দাও যে এ হামলা লাদেন করেছে, এরপরে আমরা ভেবে দেখব। এমনকি তালেবান এটাও বলে যে লাদেন আমাদের মেহমান, তো মেহমানকে কেউ চাইলেই দিয়ে দেয়া সম্ভব না। কিন্তু ইউএস তখন কোনো কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। আর যখন তালেবান লাদেনকে দিতে নিষেধ করেন, তার ঠিক 2 সপ্তাহ পরে ইউএস পুরো প্রস্তুতি নেয় আর অপারেশন এন্ডুরিং ফ্রিডম শুরু করে দেয় আফগানিস্তানের উপর, যেখানে ইউএস তালেবানের শত্রুপক্ষ নর্দার্ন অ্যালায়েন্সের সাথে মিলে তালেবানের যত ঠিকানা ছিল তা সব ধ্বংস করতে থাকে এবং লাদেনকে খুঁজতে শুরু করে। বড় বড় তালেবান লিডারদের মারা শুরু করে দেন। ইউএস প্রতিনিয়ত আফগানিস্তানের ভিতর বড় বড় অপারেশন চালু করে দেন। এখান থেকে লাদেনের অবস্থাও খারাপ হতে থাকে, তার জন্য লুকিয়ে থাকাটাও কষ্টকর হয়ে যাচ্ছিল। তো লাদেন তার বডিগার্ডকে নিয়ে আফগানিস্তানের তোরাবোরা নামক পাহাড়ি এলাকায় চলে যায়, যার পাশেই ছিল পাকিস্তান বর্ডার। এখানে পুরোটাই পাহাড়ি এলাকা। সেখানে পৌঁছানোর পর লাদেন এবং তার সাথে সকল লোক ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহার ছেড়ে দেন। যদি কখনো যোগাযোগের প্রয়োজন হতো তখন তারা রেডিও ট্রান্সমিশন ব্যবহার করত। যেহেতু ইলেকট্রনিক মেথড ব্যবহার হতো না, তাই ইউএস এর যত অ্যাডভান্স ট্র্যাকিং টেকনোলজি ছিল সব ব্যর্থ হতে থাকে। এরপর অনেকদিন ইউএস খুঁজতে থাকে। এর ভিতর 3-4টা এমন জিনিস ইউএস এর সাথে হয় যাতে ইউএস বুঝতে পারে লাদেন তোরাবোরাতে আছে। প্রথম ব্যাপার ছিল, তারা আল কায়দার যত মেম্বার গ্রেফতার করেছে আফগানিস্তানে, তাদের মধ্যে একজন বলেন যে সে লাস্ট লাদেনকে তোরাবোরার দিকে যেতে দেখেছে। এখন এই একটি ক্লুর উপর নির্ভর করে ইউএস অ্যাটাক তো করতে পারে না। এরপর দ্বিতীয় যে জিনিস হয়, ইউএস এর এজেন্সির যে স্পেশাল টিম ছিল যারা আল কায়দার সিকিউরড রেডিও সিগন্যালের মাধ্যমে যে কথাবার্তা বলতো তা শুনতো, আর সেই কথাবার্তার ভিতরেও তারা তোরাবোরার নাম শুনতে পান। আর এর সাথে আর এক টিম ছিল যারা
আল কায়দাদের যোগাযোগের সিস্টেম নিয়ে গবেষণা করছেন। তারাও বলেন আল কায়দার মেম্বার পাহাড়ে যখন একে অন্যের সাথে যোগাযোগ করত তখন তারা মিররের রিফ্লেকশনের মাধ্যমে কোডওয়ার্ডে কথা বলতো। তো তারা এই রিফ্লেকশন তোরা বোরাতেও দেখতে পান। আর একদিন ভুলবশত রেডিও সিগন্যালের মাধ্যমে লাদেন কারোর সাথে কথা বলে, তখন লাদেনের কণ্ঠও ধরা পড়ে ইউএস এর কাছে। অ্যাকচুয়ালি জালাল নামক এক ব্যক্তি ছিল যিনি 7 বছর ধরে লাদেনের কণ্ঠ নিয়ে গবেষণা করছিল। সে কণ্ঠ শুনে কনফার্মেশন দেন যে এটা লাদেনেরই কণ্ঠ। আর যখনই এ সকল জিনিস একত্র হয় তার পরের দিন পুরো ইউএস ইন্টেল সিআই ইন্টেলিজেন্সের হেডকোয়ার্টার ভার্জিনিয়াতে এ তথ্য পাঠান এবং তারা এর ডাটাকে একটি ইলেকট্রনিক ব্যাটেলফিল্ড ম্যাপ তৈরি করেন। তারপর এই ম্যাপকে ব্যবহার করেই ইউএস এর সিক্রেট ডেল্টা ফোর্স, যা মেজর ডেল্টন ফারি লিড করছিল, তিনি নর্দার্ন অ্যালায়েন্সকে সাথে নিয়ে 7 জন সৈনিক এবং তার টিম নিয়ে তোরাবোরার দিকে লাদেনকে ধরার জন্য পৌঁছে যায়। যখনই ইউএস ডেল্টা ফোর্স তোরাবোরা পাহাড়ে পৌঁছান তখন 3 ডিসেম্বর 2001 থেকে 7 ডিসেম্বর 2001 পর্যন্ত ডেল্টা ফোর্স তোরাবোরাতে ননস্টপ 7 লাখ বোমা ফালায়। কিন্তু এরপরও জানা যায়নি লাদেন আসলে আছে কোথায়। এখন লাদেন বুঝে যায় যে সে এখানে ফেসে যাবে, তাই সে রেডিও সিগন্যালের মাধ্যমে আফগানের নর্দার্ন অ্যালায়েন্স, যারা ইউএস আর্মির সাথেই ছিল, তাদের সাথে কথা বলেন এবং জানান যে তিনি আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত। কিন্তু সে এবং তার সাথীরা আত্মসমর্পণ তখনই করতে পারবে যখন বোম ফালানো বন্ধ করা হবে। কিন্তু সিআইএ টিম এগুলো বিশ্বাস করতে পারছিল না। তারা আরও সিকিউরিটি চায় যে লাদেন সত্যিই সারেন্ডার করবে। তখন সিআইএ লাদেন ও তার সঙ্গীতের সাথে রেডিও কনভারসেশন ট্র্যাক করে শুনতে থাকে। আর লাদেনও এটা জানতো যে তার কথা সবই ইউএসএ শুনতে পাচ্ছে। তাই সে আল কায়দার সাথে এমনভাবেই কথা বলে যাতে সিআইএ টিম বুঝতে পারে যে সত্যিই সারেন্ডার করবে। আর এরপর সিআইএ টিমও লাদেনের ট্র্যাপে পড়ে যায়। আর সিআইএ 11 ডিসেম্বর নর্দার্ন অ্যালায়েন্সকে বলে লাদেনের সাথে কথা বলে ডিল ডান করো। আর এর পরের দিন মানে 12 ডিসেম্বর 2001-এ লাদেনের আত্মসমর্পণ করার কথা। কিন্তু যতটুকু সময় বোম ফালানো বন্ধ ছিল ওই সময়ের মধ্যেই লাদেন তার সঙ্গীদের সহ বের হওয়ার রাস্তা তৈরি করে এবং ঘোড়া নিয়ে পাকিস্তানের দিকে পালিয়ে যায়। এরপরে লাদেনের যে পরিবার ছিল আফগানের ভেতর তাও গায়েব হয়ে যায় আচমকা। এখন সে কোথায় গিয়েছে কেউই জানতো না। এখন লাদেন তো ইউএস এর হাত থেকে বেরিয়ে গেছে। কিন্তু একই সপ্তাহে 19 ডিসেম্বর 2001-এ সিআইএর একজন আফগান ইনফর্মার ছিল মুক্তার। তার কাছে খবর আসে যে লাদেনের পরিবার পাকিস্তান চলে গেছে। এতে সিআইএ বুঝতে পারে পরিবার যেহেতু পাকিস্তান চলে গেছে লাদেনও পাকিস্তানেরই কোথাও আছে। আর তখন ইউএস পাকিস্তানের সঙ্গে মিলে পাকিস্তানে লাদেনকে খোঁজা শুরু করে দেয়। অ্যাকচুয়ালি এ ধারণা সঠিকও ছিল। লাদেন পাকিস্তানের ফেডারেল অ্যাডমিনিস্ট্রেট ট্রাইবাল এরিয়া ফাটাতে চলে যায়। পাকিস্তানের এই এরিয়াতে লাদেনের যাওয়ার কারণ হলো 2018 এর পূর্বে এই এরিয়া পাকিস্তানের স্পেশাল সেমি অটোমাস রেজিয়ন ছিল। এখানে পাকিস্তানের সরকারের বদলে তেহরি, তালেবান পাকিস্তান, হাক্কানি নেটওয়ার্ক, লাস্কারি, জাংবিয়ার নিয়ন্ত্রণ ছিল, যারা লাদেনকে ওখানে আশ্রয় দেয়। আর এখানে পৌঁছানোর পর লাদেন তার পুরো স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলেন। বাহিরের দুনিয়ার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এমনকি আল কায়দার মেম্বারদের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। কারো কোনো ধারণা ছিল না, এমনকি আল কায়দার মেম্বারদেরও জানা ছিল না যে লাদেন কোথায় আছে। লাদেন এবং তার পরিবার সকলেই লুকিয়ে থাকতো। বাহিরের দুনিয়ার সাথে সংযোগ রাখার জন্য ডেইলি নিডস, সিকিউরিটি আর লজিস্টিকের সকল কিছু ইব্রাহিম আল কুয়েতি করত। ইনি আল কায়দার সবচেয়ে বিশ্বস্ত ছিল। আর রেডিও, স্যাটেলাইট ফোন, ইন্টারনেট সকল কিছু বাদ দিয়ে লাদেন যোগাযোগের জন্য প্রতিদিন চিঠি লিখত, যা আল কায়দার কাছে যেত, যেখানে সে একটি কোড নেম ব্যবহার করত, শায়েখ আজমেরি নামে। আর এই ইব্রাহিমের মাধ্যমেই এগুলো পাঠানো হতো। তো এভাবেই লাদেন এবং তার পরিবার লুকিয়ে থাকতে শুরু করে এবং ইব্রাহিম সব ধরনের কাজকর্ম সামাল দিতে থাকে। আর কিছুদিন পরে যখন ইব্রাহিমের একার পক্ষে কাজগুলো করা সম্ভব হচ্ছিল না, তখন ইব্রাহিম আল কায়দার অনুমতি নিয়ে তার ভাই আবরার আল কুয়েতিকেও তার সঙ্গে যুক্ত করেন এবং তাকেও লাদেনের কুরিয়ার বানান। ওই এলাকায় ইব্রাহিম এবং আবরার একসাথে থাকার কারণে লোকজনের সন্দেহ হতে পারে, তাই এই দুই ভাইকে বিয়ে করিয়ে দেয়া হয়। 14 বছরের বুশরা ও মরিয়মকে এদের সাথে বিয়ে দেয়া হয়, যাতে এদের স্বাভাবিক পরিবারের মতো মনে হয়। এখন এখানে লাদেন লুকিয়ে তো থাকছেন, কিন্তু অন্যদিকে ইউএস এর যত এজেন্সি ছিল সবাই লাদেনকে খোঁজার জন্য সকল পন্থা খুঁজতে থাকে। পাকিস্তানের যে পুরো ফাটা এরিয়া ছিল ওখানে লাদেনের জন্য বড় বড় উপহার ঘোষণা করা হয়, যাতে যদি কেউ লাদেনের খবর দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে। এমনকি দোকানের ম্যাচের উপরেও পুরস্কারের কথা প্রিন্ট করে দেয়া হয়, যে কেউ যদি লাদেনের খোঁজ দিতে পারে তাকে $5 মিলিয়ন দেওয়া হবে। এর সাথে সাথে সিআইএ ওই পুরো এরিয়ার ভিতর সকল মোবাইল কোম্পানি যেমন AT&T, স্প্রিন্ট, ভেরিজন এদের সাথে এক সিক্রেট এগ্রিমেন্টও সাইন করেন, যাতে ফাটায়ের পুরো এরিয়াতে যত দোকানে মোবাইল ও কম্পিউটার বিক্রি হতো সেই সকল ডিভাইসে একটি সিক্রেট চিপ লাগিয়ে দেওয়া হয়।
যাতে আল কায়দার কোনো লোক যদি ওই ডিভাইস কিনে তখন তা ট্র্যাক করা যায়, কিন্তু এতেও কোনো ক্লু পাওয়া যায় না, সবই বৃথা হয়ে যায়। এভাবে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে আর সিআইএ টিম ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল। এর কিছুদিন পর সিআইএ ট্রাই করে তাদের কোনো লোককে আল কায়দায় পাঠানোর জন্য, যাতে লাদেনের কোনো খোঁজ পাওয়া যায়। তো হুমাম আল বালাবি ওরফে আবু দুজানা এই নামের একজন ডক্টর ছিল, যিনি ইউএস এর কাছে গ্রেফতার হয়েছিল। তাকে সিআইএ বলে, তুমি আমাদের জন্য কাজ করো, তোমাকে শুধু এটা জানতে হবে যে লাদেন কোথায়, আর এতে ভবিষ্যৎ জীবন তোমার ফ্রি করে দেওয়া হবে। আর বালাবি এর জন্য হা বলে দেয়। এরপর সিআইএ নিউজ ছড়িয়ে দেন যে বালাবি সিআইএ এর হাত থেকে পালিয়ে গিয়েছে। এখান থেকে তার কাজ ছিল আল কায়দার বিশ্বাস অর্জন করে লাদেন নিয়ে যা ইনফরমেশন পাওয়া যায় সবকিছু সিআইএ এর কাছে বলে দেবে। বালাবি সব কাজ সিআইএ এর মতোই করে, সে আল কায়দার বিশ্বাস অর্জন করে আর ছোটখাটো ইনফরমেশন দেওয়া শুরু করে দেয়। এরপর সে সিআইএ কে বলে যে আল কায়দাতে একজন ডক্টর প্রয়োজন, তাকে আল কায়দা অনেক বিশ্বাস করছে, তাই আল কায়দার মাস্টার মাইন্ড আল জাওয়ারির চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সে আল জাওয়ারির অনেক মেডিকেল রিপোর্টও সিআইএ কে দেয়, আর এতে সিআইএও অনেক হ্যাপি ছিল। আর এর কিছুদিন পর বালাভি এক সিক্রেট নেটওয়ার্কের মাধ্যমে সিআইএ কে বলেন যে সে লাদেনের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, যার মাধ্যমে সিআইএ লাদেনকে ধরতে পারবে। আর বলেন, আমি আপনাদের এ সবকিছু বলবো, এরপর আমাকে মুক্ত করে দিবেন, কিন্তু ফোনে এসব বলা যাবে না, দেখা করেই বলতে হবে। সিআইএ তাকে তাদের সবচেয়ে সিকিউর প্লেস চ্যাম্পম্যানে ডাকেন। একই দিনে বালাবির জন্মদিনও ছিল, আর সিআইএ এতটাই খুশি ছিল যে তারা বালাবির জন্য কেকের ব্যবস্থাও করে রাখেন। আর এই ক্যাম্পের ভিতরে সিআইএ এর সবচেয়ে সিনিয়র অফিসাররাই ছিল। এরপর বালাভি আসেন। পুরো ক্যাম্পের সিকিউরিটি ছিল অনেক, কিন্তু সিআইএ বালাভিকে চেকিং করতে নিষেধ করে দেন, যাতে সে ডিরেক্ট ক্যাম্পে প্রবেশ করতে পারে। তখন সকল সিকিউরিটি থেকে চেকিং ছাড়াই বালাভি সিআইএ ক্যাম্পে পৌঁছান। সেখানে তার জন্য সিআইএ এর সকল বড় বড় অফিসাররা অপেক্ষা করছিল, আর বালাভি সকল অফিসারদের সামনে দাঁড়িয়ে দু হাত তাদের সামনে বাড়ান এবং নিজেকে দৌড় দিয়ে উড়িয়ে দেন। বালাবি কখনোই সিআইএ এর এজেন্ট ছিল না, সে উল্টো আল কায়দার সাথে বসে ওই ক্যাম্পের যত অফিসার আছে তাদের মারার প্ল্যান করে। এই এক হামলায় 7 সিআইএ অফিসার সহ 16 জনের মৃত্যু হয়। সিআইএ এর ইতিহাসে এমন কখনো হয়নি। এর মাধ্যমে সিআইএ এর লিডারশিপ ধ্বংস হয়ে যায়, আর এর জন্য সিআইএ এর প্রসেসও অনেক স্লো হয়ে যায়। অন্যদিকে লাদেনের শারীরিক অবস্থারও অবনতি হয়, তাই আল কায়দা লাদেনের জন্য এক সিকিউর জায়গা খুঁজতে থাকে। আর সে সময়ই আফতাবাদে পাকিস্তান মিলিটারি একাডেমির পাশে এক জায়গা বিক্রির নোটিশ দেখা যায়। আল কায়দা মনে করে পাকিস্তানের মিলিটারি ক্যাম্পের পাশেই যদি লাদেন থাকে তাহলে কারো সন্দেহ হবে না, তাই সাথে সাথেই আবরারকে পাঠানো হয়। সে $50,000 ক্যাশ এবং নকল পরিচয়পত্র নিয়ে 38 স্কোয়ার ফিটের এ প্লট কিনে ফেলেন। এরপর সময় নষ্ট না করে লোকাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুসকে দিয়ে ঘর তৈরি করা শুরু করে দেন। আর 1 বছরের মধ্যে ঘর তৈরি হয়ে যায় এবং 2006 সালে লাদেন, আবরার, ইব্রাহিম এই 3 পরিবার এখানে থাকতে শুরু করেন। ঘরের বাইরের সকল কাজ আবরার ও ইব্রাহিম করত এবং তাদের স্ত্রীরা ঘরের ভিতরের কাজ করত। আর লাদেন এ বাসার ভিতরেই লুকিয়ে থাকতে শুরু করে এবং আগামী 5 বছর ইউএস এর এ লোকেশনের কোনো খবরই পাওয়া সম্ভব হয় না। এরপর আসে 27 অগস্ট 2010 সাল, আর এই দিন সিআইএ এর কোনো ধারণাই ছিল না এত বছর যাকে খোঁজার জন্য দিনরাত এক করে ফেলছে, আজ তারা তাকে অকল্পনীয়ভাবে পেয়ে যাবেন। যা হয় তা হলো, লাদেনের যে সবচেয়ে বিশ্বস্ত কুরিয়ার ছিল ইব্রাহিম, তিনি কোনো এক কাজে পেশোয়ার যান। আর পুরো পেশোয়ার সিটির ভিতরেই সকল সিগন্যাল সিআইএ এর রাডারের ভিতরেই ছিল। সাধারণত ইব্রাহিম পেশোয়ারে এক সিকিউর পদ্ধতি ব্যবহার করে যোগাযোগের জন্য, কিন্তু ওই দিন তার স্ত্রীর ভুলে এক পাবলিক প্লেসে দাঁড়িয়ে নিজের ফোন দিয়েই আল কায়দার মেম্বারদের সাথে কিছু সময় কথা বলে ফেলে। এখন ইব্রাহিমের ওই ফোন কল সিআইএ ট্র্যাক করে ইব্রাহিমের লাইভ লোকেশন বের করে ফেলে এবং যেখানে বসে ইব্রাহিম ফোন করেছিল সেখানে পৌঁছে যায়। পৌঁছানোর পর তারা ইব্রাহিমকে গ্রেফতার না করে তাকে ফলো করে, যাতে তার অন্যান্য লোকেশন সম্পর্কেও জানা যায়। এরপর ইব্রাহিম তার হোয়াইট সুজুকি পোটোয়ার জিপ, যার পেছনে গন্ডারের ছবি লাগানো ছিল, সেটা নিয়ে যেতে থাকে। আর সিআইএ এজেন্ট তাদের ফলো করতে শুরু করে। অনেকক্ষণ পর্যন্ত সিআইএ তাদের ফলো করতে থাকে এবং কিছু সময় পর ইব্রাহিম তার গাড়ি আফতাবাদের বিলাল শহরের দিকে ঢুকান এবং কিছু দূর যাওয়ার পরে এক বড় কম্পাউন্ডের ভিতরে ঢুকে যান। সিআইএ টিম বাহিরেই দাঁড়িয়ে থাকে এবং ভাবতে থাকে ডিরেক্ট এর ভিতরে না ঢুকে কিছুদিন এই কম্পাউন্ডকে নজরে রাখা, যে ইব্রাহিম এখান থেকে কোথায় কোথায় যাচ্ছে, কি করছে তা পর্যবেক্ষণ করা, আর হয়তো এর মাধ্যমেই লাদেনের সন্ধানও যদি পাওয়া যায়। যখন এই সিআইএ লোক এগুলো ডিসকাস করছে তখন তাদের নজর পড়ে কম্পাউন্ডের দিকে, আর যখন তারা এই কম্পাউন্ডকে একটু নিখুঁতভাবে দেখেন তখন তারা এটাকে একটু অস্বাভাবিক মনে করেন। 3800 স্কোয়ার ফিট নিয়ে এই কম্পাউন্ড তৈরি, কিন্তু এত বড় কম্পাউন্ডের এন্ট্রি রাস্তা ছিল মাত্র একটি, আর দেয়ালগুলো ছিল চারিদিকে 18 ফিট পর্যন্ত উঁচু। এরপর এর উপরের ফ্লোর দেখে তারা আরো বেশি অবাক হন, কারণ এতে কোনো জানালা ছিল না, আর বারান্দার দেয়াল ছিল 7 ফুট উঁচু দেয়ালের। এই সকল জিনিস দেখে সিআইএর সন্দেহ হতে থাকে যে ইব্রাহিমের জন্য তো এত ব্যবস্থা করা অসম্ভব, নিশ্চিত ইব্রাহিমের সাথে কোনো
হাই ভ্যালু টার্গেট হবে, যা আমাদের লাদেন পর্যন্ত পৌঁছে দিবে। আর লাদেন এখানে থাকা অসম্ভব, কারণ পাশেই পাকিস্তানি মিলিটারি একাডেমি। লাদেন এত বড় রিস্ক নেবেন না। এর পরের দিন সিআইএ আবার এই কম্পাউন্ডের কাছে আসেন এবং কম্পাউন্ডের ভেতর যে অ্যাক্টিভিটিস হতো তা পর্যবেক্ষণ করা শুরু করে। এগুলো করতে যেয়ে তারা জানতে পারে যে 5 বছর ধরে এই কম্পাউন্ডের ভিতরের মানুষ আশেপাশের কোনো মানুষের সাথে মেশেনি, এমনকি এর ভেতর কোনো ফোন ইন্টারনেট কিছুই ছিল না। আশেপাশের লোক থেকে তারা জানতে পারে এখানে যারা থাকছে তারা অনেক টাকা পয়সার মালিক। সিআইএ সকল কিছু জানতে পেরে তারা তাদের ডিরেক্টর লিওন পানেটা তাকে একটি ইমেল দেন। এই ইমেলের টাইটেল ছিল ক্লোজিং ইন অন ওসামা বিন লাদেন কুরিয়ার। ওই পুরো ইমেলে তারা বলেন যে এই কম্পাউন্ড এটা মোটেই স্বাভাবিক না, আমাদের মনে হচ্ছে এর ভিতর লাদেনও হতে পারে। আর যখন এই ইমেল লিওন পেনেটা পান, সে সাথে সাথে একটি প্রেজেন্টেশন বানান এবং প্রেজেন্টেশন নিয়ে বারাক ওবামার কাছে চলে যান এবং দেখান যে এমন এক কম্পাউন্ড পাওয়া গেছে পাকিস্তানের ভেতর। সিআইএ টিমের সন্দেহ যে এর ভিতর হয়তো লাদেনও থাকতে পারে, আর এর জন্য পাকিস্তানকে না জানিয়ে এ পুরো কম্পাউন্ডের উপর ইনভেস্টিগেশন করতে হবে। তখন ওবামা বলেন, হোক এটা পাকিস্তানে, আপনি পাকিস্তানকে না জানিয়েই কাজ শুরু করে দিন। যখনই হোয়াইট হাউস থেকে গো অ্যাহেড সিআইএ পায়, তখন সিআইএ সেপ্টেম্বরের শুরুতে এই কম্পাউন্ডের পিছনে কাজ শুরু করে দেন আর সকলে মিলে একটি কমন ডকুমেন্ট বানায় যার নাম দেন অ্যানাটমি অফ এ লিড, যার ভেতর ওই কম্পাউন্ড নিয়ে যা যা তথ্য পাওয়া যায় সকল কিছু রাখা হতো। আর যখন সিআইএ কম্পাউন্ডকে ট্র্যাক করছিল, এর ভিতরে তারা জানতে পারেন যে কম্পাউন্ডের ভিতর যে মহিলারা ছিল তারা একটি ফোন ব্যবহার করে কথা বলতো, আর কথা বলার সময় তারা মিথ্যা বলতো যে তারা কুয়েতে আছেন। অনেকদিন সিআইএ দূরে থেকেই সকল তথ্য জানতে থাকে এবং নভেম্বর 2010-এ ইউএসএ এর ভিতরে সিআইএ টিম ওবামার কাছে বলেন যে এই কম্পাউন্ডের ভিতর লাদেনের থাকার অনেক বেশি সম্ভাবনা আছে, আমাদের অতি দ্রুতই অ্যাকশন নেওয়া উচিত। এগুলো শুনে ওবামা বলেন, আপনারা যে সম্ভাবনার কথা বলছেন তা কিরকম, কত পার্সেন্ট সম্ভাবনা হতে পারে? তখন জন বলেন 90%, তার টিম বলেন 80% এবং সিআইএ এর ডেপুটি ডিরেক্টর বলে 60%। এরপর ওবামা বলেন, এই যে কম্পাউন্ড এটা পাকিস্তানের ভেতর, কোনো ধরনের অ্যাকশন নিতে হলে আরও শিওর হতে হবে। এমনও হতে পারে লাদেনের জায়গায় গালফের কোনো শেখ থাকছে সেখানে। যদি এমন হয় তাহলে সেটা ইউএসের রেপুটেশনের জন্যও খারাপ হবে এবং পাকিস্তানের সাথেও সম্পর্কও খারাপ হবে। এখন সিআইএ টিম বুঝতে পারে তাদের কোনো অ্যাকশন নিতে হলে আরও কনফার্ম হতে হবে যে এখানে লাদেনই আছে, আর এর জন্য সিআইএ কম্পাউন্ডের পাশে অবজারভেশন পোস্ট করার সিদ্ধান্ত নেয়। আরেকজন লোকাল লোককেও এর সাথে সম্পৃক্ত করতে হবে, নয়তো এই কম্পাউন্ডের ডিটেলস পুরোপুরি পাওয়া সম্ভব না। তো সিআইএ টিম একজন অবসরপ্রাপ্ত পাকিস্তান আর্মি পার্সন লেফটেন্যান্ট কর্নেল সাইদ ইকবালকে সিলেক্ট করেন এবং এই পুরো কম্পাউন্ডের সম্পর্কে বলেন এবং সাহায্যের জন্য বলেন। তো সাইদ ইকবালের এক বন্ধু ছিল ডক্টর আমির আজিজ, যার ঘর ছিল কম্পাউন্ডের থেকে 80 ইয়ার্ড দূরত্বে, আর তার ছাদ থেকে কম্পাউন্ডের ভিতরে অনেক কিছুই দেখা যেত। সিআইএ টিম ইকবালকে তার বন্ধুর বাসায় যেতে বলে এবং ইকবাল সে বাসায় যেয়ে কথার বাহানায় ছাদে যেতে চান এবং ছাদে যেয়ে ইকবাল ওই কম্পাউন্ডের অনেকগুলো ছবি তোলে আর সেগুলো সিআইএকে দিয়ে দেয়। এই কম্পাউন্ড রিলেটেড যত তথ্য মিলত তা একত্র করা হচ্ছিল, আর এর জন্য সিআইএ এর একটি আলাদা টিম ছিল যা গিনা বেনেট লিড করছিল। এই টিমের কাজ ছিল পুরো কম্পাউন্ডের অ্যাকচুয়াল লেআউট তৈরি করা এবং তারা এই কম্পাউন্ডের 1 মাইল দূরে একটি অফিস তৈরি করেন, আর এই অফিসকে সিআইএর ক্যাম্প করা হয়। এই পুরো এলাকায় সিআইএ যখন যেত তারা তখন লেক্সাস কোচকার ব্যবহার করে যাতে শব্দ কম হয়। সিআইএ টিম 1 সেকেন্ডের জন্য ওই কম্পাউন্ডের মনিটরিং বন্ধ করে না। ওই কম্পাউন্ডকে ট্র্যাক করার জন্য ইনফ্রারেড ক্যামেরা ও নাইট ভিশন ক্যামেরাও বসান যাতে থার্মাল ইমেজ সংগ্রহ করা যায়, আর নাইট ভিশন ক্যামেরা দিয়ে রাতের কার্যকলাপ ট্র্যাক করতে থাকে। এতে তাদের ছোট ছোট কার্যকলাপ সিআইএ সংগ্রহ করে ফেলে। কম্পাউন্ডের আশেপাশের সকল গাছে তারা লিসেনিং ডিভাইস লাগিয়ে দেন যাতে ভিতরের যে কোনো কথা শুনতে পারেন। এগুলো করতে করতে ডিসেম্বর 10 চলে আসে, আর এখন পর্যন্ত সিআইএ যতগুলো তথ্য কালেক্ট করেছে তার থেকে এতটুকু জানতে পেরেছে তারা এই কম্পাউন্ডের ভিতরে 20 থেকে 22 জন লোক আছে। আর এটাও জানতে পারে যে এখান থেকে প্রতিদিন এক লোক চিঠি লিখে দেয় যা ইব্রাহিম কুরিয়ার হয়ে আল কায়দার কাছে দিত, যার দ্বারা আল কায়দার পরবর্তী মিশনের প্রস্তুতি চলতে থাকে। সিআইএ পুরোপুরি শিওর ছিল এমন চিঠি কম্পাউন্ডের ভিতর থেকে লাদেনই লিখছে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। সিআইএ টিম দিনরাত এক করতে থাকে শুধু একটু প্রমাণের জন্য, যা পেয়ে ইউএসএ পাঠানো যায় আর অ্যাকশন নিয়ে লাদেনকে ধরা যায়। এরপর ডিসেম্বরের শেষ সপ্তাহে সিআইএ টিম কম্পাউন্ডের ভিতরে এক অ্যাক্টিভিটিস নোটিস করে। কম্পাউন্ডের ভিতর সবচেয়ে উপরের ফ্লোরে এক লম্বা লোক আসে, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর ভেতরে চলে যায়। আর ওয়ালের উচ্চতা এত বেশি ছিল যাতে করে ওই লম্বা ব্যক্তির চেহারা দেখা যায় না, শুধু ওয়ালের উপর ওই লোকের ছায়া দেখতে পাওয়া যায়। আর লাদেনের উচ্চতা ছিল 6
ফুট 4 ইঞ্চি। তো সিআইএ শুধু এই ছায়াকে কেন্দ্র করে একটি রেশিও বানায় এবং একটি রিপোর্ট তৈরি করে, কিন্তু ওই রিপোর্টেও সঠিক উচ্চতা নির্ণয় করা সম্ভব হয় না। ওই রিপোর্টে আসে ওই লোকের উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি থেকে 6 ফুট 8 ইঞ্চি পর্যন্ত হতে পারে, যাতে করে সঠিক উচ্চতা নির্ণয় কঠিন। কিন্তু সিআইএ টিম এটা কনফার্ম হয় যে ব্যক্তি বারান্দায় হাঁটাহাঁটি করে উনি পুরো কম্পাউন্ডের প্রধান, কারণ উনি একমাত্র ব্যক্তি ছিল ওই 20 থেকে 25 জন মানুষের ভিতরে যে কোনো কাজ করতো না। এতে সিআইএ টিম বুঝতে পারে উনি প্রধান ব্যক্তি এবং উনি লাদেন হতে পারে, যিনি উপরের তলাতে থাকে। এরপরে সিআইএ টিম ঠিক করে যদি মাটির নিচে গর্ত করে ওই কম্পাউন্ডের নর্দমার পাইপ পাওয়া যায়, সেখান থেকে ডিএনএ পাওয়া যাবে, যাতে বোঝা যাবে এখানে লাদেন আছে কিনা। কিন্তু শেষ পর্যন্ত এই প্ল্যান ক্যান্সেল করা হয়, কারণ মাটির ভিতর এত বড় খনন করা হলে কম্পাউন্ডের ভেতরের লোকদের সন্দেহ হতে পারে। তাই সিআইএ টিম এক জিনিস ভাবে, তা হলো পাকিস্তানের ভিতর একজন লোকাল ডক্টর ছিল যার নাম ছিল শাকিল আফ্রিদি। এই ডক্টরের কাছে সিআইএর এক সিক্রেট অপারেশন টিম মেম্বার কেট যান এবং বলেন সে সেভ দ্য চিলড্রেন নামক একটি এনজিও চালান, যেখানে সকল গরিব বাচ্চাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। কেট শাকিলকে বলেন আফতাবাদের বাচ্চারা টাকার অভাবে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিতে পারছে না, তাই এনজিও এর উদ্দেশ্য এ ভ্যাকসিন ফ্রিতে দেওয়া হবে। অ্যাকচুয়ালি সিআইএর প্ল্যান ছিল ভ্যাকসিন দেওয়ার নাম করে তারা ওই কম্পাউন্ডের ভিতরে যাবে, তাদের বাচ্চাদের এ বাহানায় ডিএনএ পাওয়া যাবে, আর এতেই প্রমাণ হবে লাদেন ভিতরে আছে কিনা। প্রথমে ডক্টর শাকিল গুরুত্ব না দিলেও কেট তার কলিগ শুকে শাকিলের সাথে দেখা করান এবং শু শাকিলের ব্যাংকে $55,000 ট্রান্সফার করে দেয়। টাকা পেয়ে শাকিল কোনো কিছু না ভেবেই ভ্যাকসিনের কাজ শুরু করে দেয়। শাকিলের মোটেও ধারণা ছিল না তিনি জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে। শাকিল কিছু না ভেবে পাশের আইয়ুব মেডিকেল কলেজ থেকে নার্স ও স্বাস্থ্য কর্মচারীদের নিয়ে নওয়াশের থেকে বিলাল টান পর্যন্ত ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু করে দেন। ভ্যাকসিন দিতে দিতে শাকিল ওই কম্পাউন্ডের কাছে চলে যায়, যার অপেক্ষায় সিআইএ করছিল। শাকিল যখন দরজায় নক করে, ইব্রাহিম বের হন এবং সবাইকে চলে যেতে বলেন। শু আর কেটের কথায় ফোন করেও অনুরোধ করা হয়, কিন্তু কিছুই কাজে আসে না, আর সিআইএর প্ল্যানও ফেল হয়ে যায়। আর শাকিল টাকার লোভে সব তো করেছে, কিন্তু তাকে দিয়ে ইউএস কি করাচ্ছে তা জানা ছিল না। আর এই এক ভুলে শাকিলকে 33 বছরের সাজা শোনানো হয়। এখনো সে জেলেই আছে পাকিস্তানের সাথে দেশদ্রোহিতা করার আসামি হিসেবে। এখন এ প্ল্যান ফেল হবার পরে সিআইএ অন্য জিনিস দেখতে থাকে, যাতে আরো খবর পাওয়া যায়। অন্যদিকে এই কম্পাউন্ডের ভিতর এক ভিন্ন কাহিনী শুরু হয়। ইব্রাহিম এবং আবরার লুকিয়ে থাকতে থাকতে এবং কাজ করতে করতে বিরক্ত হয়ে পড়ে। এদের শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে। ইব্রাহিমের ক্যান্সার হয়ে যায় আর আবরার ডিপ্রেশনে চলে যায়। এসবের জন্য তারা লাদেনের কাছে যেয়ে বলেন তারা এভাবে লুকিয়ে চুপিয়ে এখানে আর থাকতে পারবে না। লাদেন তাদের কথা বুঝতে পেরে বলেন এবছরই 11 সেপ্টেম্বর 2011-তে ইউএস এর হামলার 10 বছর পূর্ণ হবে। তো এই ডেট পর্যন্ত থেকে তোমরা জেদ্দাতে রিটায়ারমেন্ট হাউস কিনে সেখানে চলে যাও, আর আমিও এখান থেকে চলে যাব, তখন এই কম্পাউন্ডকে বিক্রি করে দিও। এ ব্যাপার সিআইএ না জানতে পারলেও তারা বুঝতে পারে বেশি অপেক্ষা করলে এখান থেকেও লাদেন পালিয়ে যেতে পারে। তাই সিআইএ অ্যানালিস্ট গিনা বেনেট সকল ডিটেলস নিয়ে কম্পাউন্ডের লেআউট তৈরি করে ফেলেন, আর কম্পাউন্ডের ভিতর যারা থাকতো সকলের কার্ড তৈরি করেন, যেখানে মেনশন ছিল কে কোন ফ্লোরে থাকে, হাইট কেমন, ফ্যামিলি মেম্বার কার কতজন, এগুলো সব কিছু ছিল। আর এই ডকুমেন্টস তৈরির পর গিনা 100% নিশ্চিত ছিল যে লাদেন এই কম্পাউন্ডের ভিতরেই আছে, আর অন্যান্য টিমও চাচ্ছিল যে এখন এই কম্পাউন্ডের উপর কোনো অ্যাকশন নেওয়া উচিত। আর এর পরের দিন সিআইএর টপ অ্যানালিস্ট লিওন পেনেটা, অ্যাডমিরাল ম্যাকরেভেন, মাইক মুলার, জেমস কার্টরাইট এবং পেন্টাগনের কাউন্টার টেরোরিজম অ্যাডভাইজার মাইকেল ভিকার্স হোয়াইট হাউসে যেয়ে ওবামার সাথে মিটিং করেন। এই মিটিংয়ে সিদ্ধান্ত হয় এখন কম্পাউন্ডের উপর অ্যাকশন শুরু করার। এ পুরো টিম ওবামার কাছে সর্বপ্রথম অপশন রাখেন যে আমরা বাইয়ার পাকিস্তানের এয়ার স্পেসে ঢুকবো এবং পুরো কম্পাউন্ডের উপর B2 বোম ফেলা শুরু করব। পুরো কম্পাউন্ডের জন্য মোট 14টি বোম লাগবে এবং কোনো আর্মির জীবন নিয়েও ঝুঁকি থাকবে না। কিন্তু এই অপশনের খারাপ দিকও তারা বলেন যে ওই পুরো এরিয়াতে বড় ধরনের ডিস্ট্রাকশন হবে, যাতে সাধারণ জনগণেরও মৃত্যু হবে, আশেপাশে একটি ছোটখাটো ভূকম্পন হতে পারে, আর এতে কখনো বোঝাই যাবে না আদৌ সেখানে লাদেন ছিল কিনা, কারণ এতে ডিএনএ এভিডেন্স না পাওয়ারও সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এতে পাকিস্তানের সাথে সম্পর্ক নষ্ট হবে। দ্বিতীয় অপশন তারা বলেন ড্রোন অ্যাটাক করা যেতে পারে, কিন্তু এতে সেখান থেকে লাদেনের ভেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন এ সকল আলোচনা হচ্ছিল তখন অ্যাডমিরাল ম্যাকরেভেন বলেন সবচেয়ে বেস্ট অপশন হলো আমাদের স্পেশাল টিম পাকিস্তানকে না জানিয়ে ওই কম্পাউন্ডের ভেতর যাবে, লাদেনকে সামনে থেকে চিহ্নিত করে মেরে ফেলবে, এতে আশেপাশের কেউ জানতেও পারবে না। এ সকল কিছু শোনার পর ওবামা কিছুক্ষণ ভাবেন, আর এরপর দুনিয়ার সবচেয়ে ভয়ানক অপারেশন, যেখানে পাকিস্তানকে না জানিয়ে তাদের দেশে নেভিসিল অফিসার এ কম্পাউন্ডের ভিতর ঢুকে লাদেনকে মারার জন্য ওবামা গো অ্যাহেড পারমিশন দিয়ে দেন। আর এ অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন নেপচুন স্পেয়ার।
কিন্তু এর জন্য বেশি সময় নেওয়া যাবে না, কারণ লাদেন পালিয়েও যেতে পারে। এবং ম্যাকরেভন ওবামাকে এশিওর করে যেভাবেই হোক 3 সপ্তাহের ভেতর সব প্রস্তুতি গ্রহণ করা হবে। এবং এর জন্য নেভি সিলের টিম 6 এর রেড স্কোয়াড্রনকে সিলেক্ট করা হয়। এই পুরো অপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল হেলিকপ্টারকে খুব নিচ দিয়ে পাকিস্তানের রাডারকে ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া। এর জন্য ইউএস আর্মির 160 স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের পাইলটদের নেওয়া হয়। এভাবে মোট 24 অফিসার সিলেক্ট করা হয় এবং 10 এপ্রিল 2011-তে এই সকল অফিসারকে নর্থ ক্যারোলিনার এক জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং সকলের সামনে আফতাবাদের কম্পাউন্ডের মডেল রাখা হয়। আর তার কিছু দূরেই একই রকম কম্পাউন্ড তৈরি করে দেওয়া হয় যাতে তারা প্রস্তুতি নিতে পারে। এরপর ওই কম্পাউন্ডের ভিতর, যেটা হুবহু নকল ছিল, তার ভিতর প্র্যাকটিস করতে শুরু করেন। এর সাথে তারা একটি বেলজিয়াম কুকুর, যার নাম ছিল কায়রো, তাকেও সাথে নিয়ে নেন। টানা 4 দিন ওখানে প্র্যাকটিস করার পর ওই টিমকে ইউএস এর নেভাডায়ের একটি সিক্রেট লোকেশনে নিয়ে সেম কম্পাউন্ড তৈরি করে সেখানেও প্র্যাকটিস করানো হয়, কারণ নেভাডা এবং পাকিস্তানের আবহাওয়া মোটামুটি একই। এরপর সকল টিম ইউএসএ থেকে আফগানিস্তানের জালালাবাদে ইউএস এয়ারবেজে পৌঁছাবেন এবং অর্ডারের জন্য অপেক্ষা করবেন। জালালাবাদ এয়ারবেজে মোট 5টি হেলিকপ্টার, যার মধ্যে 2টি US-60 ব্ল্যাক হক স্টেথ আর 3টি CS-47 চিনক হেলিকপ্টার ছিল। যখনই গো হেড আসবে তখন তারা লো লাইটে উড়ে পাকিস্তানের রাডারকে ফাঁকি দিয়ে লোকেশনে পৌঁছাবে। এই যে হেলিকপ্টার ছিল এগুলো মোটেও স্বাভাবিক ছিল না, এগুলোকে কাস্টমাইজ করে হিট সিগন্যাল এবং সাউন্ড কম করে দেওয়া হয়। সিআই টিম ঠিক করেন জালালাবাদ থেকে CS-47 চিনক নামক একটি হেলিকপ্টার রেখে বাকি 2টি পাকিস্তানের খায়বার পাবাতন পাহাড়ি এরিয়াতে থাকবে, যা লাদেনের কম্পাউন্ড থেকে 50 মাইল দূরে। এগুলো ব্যাকআপ হিসেবে রাখা হয় যাতে কোনো সমস্যা হলে যেতে পারে। আর বাকি 2টি US-60 ব্ল্যাক হক স্টেথ হেলিকপ্টার এরা লাদেনের কম্পাউন্ডে যাবে এবং অপারেশন কমপ্লিট করবে। আর প্ল্যান অনুসারে 26 এপ্রিল 2011-তে পুরো টিম আফগানিস্তানে পৌঁছান। একদিন সেখানে থেকে পরের দিন 26 এপ্রিল পুরো টিম জালালাবাদ এয়ারবেসে যেয়ে অর্ডারের জন্য অপেক্ষা করতে থাকেন। আর এর পরের দিন 28 এপ্রিল ওবামা মিটিং ডাকেন এবং মিটিংয়ে সকাল 8:20 পুরো অপারেশনের ফাইনাল অ্যাপ্রুভালে সাইন করে দেন। আর এরপর 30 এপ্রিলকে ফিক্সড করা হয় অপারেশনের জন্য, কিন্তু ডেট ফিক্সড করার পরেই আবহাওয়ার অবনতি হতে থাকে। ওই দিন কুয়াশা বেশি হবার সম্ভাবনা দেখা দেয় আর এর জন্য ডেট চেঞ্জ করে 1 মেকে ঐতিহাসিক তারিখ ঘোষণা করা হয়, যেদিন হতে যাচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অপারেশন নেপচুন স্পেয়ার। ইউএস এবং আফগানিস্তানের সময় আলাদা ছিল। ইউএসএতে সময় ছিল দুপুর 1:22 এবং আফগানিস্তানে ছিল প্রায় রাত 11টা। আর এই সময় পানেটা এবং ম্যাকরেভেন অপারেশন শুরু করতে বলে দেন। ইউএসএর টাইম অনুসারে 2টার সময় ওবামা গল্ফ খেলে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এসে অপারেশন দেখতে বসে যান। অন্যদিকে আফগানিস্তানে রাত 11:30 বেজে যায়। তখন লাদেন রাতের খাবার খেয়ে স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে উপরে শুতে চলে যান। লাদেনের কোনো ধারণাই ছিল না কিছুক্ষণের মধ্যে তার সাথে কি হতে যাচ্ছে। এরপর জালালাবাদ থেকে অর্ডার পাওয়ার সাথে সাথে প্ল্যান অনুসারে একটি হেলিকপ্টার রেখে বাকি 4টি হেলিকপ্টার রাডারকে ফাঁকি দিয়ে পাকিস্তানের দিকে যেতে থাকে। আর 15 মিনিটের ভিতরেই পাকিস্তানের ভেতরে ঢুকে যায়। ঢোকার সাথে সাথে এরা লো হাইটে উড়তে শুরু করে। এরপর প্ল্যান অনুসারে 2টা হেলিকপ্টার পাকিস্তানের কালাঢাকা এরিয়াতে ল্যান্ড করে। কমান্ডার উইলিয়াম ম্যাকরেভান জালালাবাদে বসে সবকিছুই আপডেট পাঠাচ্ছিল হোয়াইট হাউসে। আর অফিসার্স এবং ড্রোনের সাথে ক্যামেরা লাগানো ছিল, এজন্য হোয়াইট হাউসে বসে সবকিছু লাইভ দেখতে পাচ্ছিল। এই সেই বিখ্যাত ছবি যেখানে দেখতে পাবেন ওবামা গল্ফ ড্রেস পরে বসে সবকিছু দেখছিল। এরপর আফগানিস্তানের রাত 12:30 সময় 2টা হেলিকপ্টার লাদেনের কম্পাউন্ডে পৌঁছায়। যেটা দেখছেন এটা পুরো কম্পাউন্ডের লেআউট। এটা একমাত্র প্রবেশ পথ। এখানে তারা ময়লা আবর্জনা পোড়াতো, এই পাশে তারা শাকসবজি চাষ করত। এদিকে প্রধান কম্পাউন্ডে ঢোকার পূর্বে একটি রুম ছিল যেখানে ইব্রাহিম ও তার পরিবার শুয়েছিল। আর প্রধান কম্পাউন্ডের নিচতলাতে আবরার ও তার পরিবার শুয়েছিল। দ্বিতীয় তলায় লাদেনের ছেলে খালিদ ছিল এবং তার উপরের তলাতে লাদেন এবং তার পরিবার শুয়েছিল। প্রথমে যে ব্ল্যাক হক হেলিকপ্টার ছিল তাতে 12 জন নেভিসেল কমান্ডো ছিল। এ টিমের নাম ছিল চকন। আর অন্য হেলিকপ্টারও 12 জন ছিল। আর চীনো কুকুর আর একজন ট্রান্সলেটর ছিল। এ টিমের নাম ছিল চক-2। এরপর চক-2 হেলিকপ্টার হাওয়াতেই থাকে। এ থেকে একজন নেভিসেল অফিসার কুকুরের সাথে নিচে নামেন এবং কম্পাউন্ডের মেইন গেটে দাঁড়িয়ে গার্ড করতে থাকেন। তার সাথে আরো 3 জন থাকেন যাতে বাহির থেকে কোনো আক্রমণ না হয় বা ভিতর থেকে কেউ বের হতে চাইলে তাকে ধরা যায়। এরপর অন্য অফিসাররা দেয়াল টপকে কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করেন এবং পুরো কম্পাউন্ডের বিদ্যুৎ বন্ধ করে দেন। অন্যদিকে চকন হেলিকপ্টার যখনই উড়তে শুরু করে তখনই হেলিকপ্টারের ওজন এবং বাইরের তাপমাত্রার জন্য সেটেলিং উইথ পাওয়ার নামক এক এরোডাইনামিক
ফেনোমেনা হয়ে যায়, যার জন্য হেলিকপ্টার কন্ট্রোল হারিয়ে ফেলে। ট্রেনিং এর সময় এর পুরো কম্পাউন্ডের দেয়ালের উচ্চতা ছিল ছোট, কিন্তু অরিজিনাল কম্পাউন্ডের দেয়ালের উচ্চতা অনেক বেশি ছিল। এজন্য হেলিকপ্টারের ব্লেড ওই দেয়ালে লাগে আর হেলিকপ্টার আনস্টেবল হয়ে যায়। কিন্তু পাইলটের দক্ষতার কারণে হেলিকপ্টারকে ল্যান্ড করান এবং অফিসাররা নিরাপদেই বাইরে বের হন। কিন্তু হেলিকপ্টারের লেজ দেয়ালের উপরে পড়ে। ইউএস এর প্ল্যান ছিল নেভি সিল অফিসারদের নামিয়ে হেলিকপ্টার এক নিরাপদ স্থানে যেয়ে থাকবে, যখন অপারেশন শেষ হবে তখন এসে নিয়ে যাবে। কিন্তু একটি হেলিকপ্টারের দুর্ঘটনার কারণে প্ল্যান চেঞ্জ করতে হয় এবং অন্য হেলিকপ্টার কম্পাউন্ডেই থেকে যায়, কারণ হেলিকপ্টার ক্র্যাশের জন্য এই অপারেশন এখন আর লুকিয়ে রাখা সম্ভব না। ক্র্যাশ হেলিকপ্টার পরের দিন সবাই দেখে বুঝতেই পারবে যে ইউএস এখানে অপারেশন চালিয়েছিল। এরপর তারা পুরো আফতাবাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন। এরপর নেভি সিল টিম এখান থেকে ঢুকেন এবং C4 এক্সপ্লোসিভ ব্যবহার করে গেট ভাঙেন। এপাশে আসেন। এপাশে ইব্রাহিম ও তার পরিবার ছিল। তারা রুম ভেতর থেকে বন্ধ করে রাখে। যখন সিল টিমের ম্যাথু রুমের পাশে যান, তখনই বন্ধ রুমের ভেতর থেকে ইব্রাহিম গুলি চালানো শুরু করে দেয়। নেভি সিলও গুলি চালায় এবং এতে ইব্রাহিম মারা যায়। ইব্রাহিম যখন মারা যায় তখন তার স্ত্রী গেট খুলে দেন। ম্যাথিউ তার টিম নিয়ে তাদের সেখানেই সারেন্ডার করান। এরপর তার টিম নিয়ে মেইন কম্পাউন্ডের দিকে যান এবং C4 এক্সপ্লোসিভ দিয়ে গেট ভাঙেন এবং যখন মেইন গেটের ভেতরে ঢোকেন সেখানে অন্য টিম অলরেডি পৌঁছে যায়। ওই সময় হেলিকপ্টার পুরো কম্পাউন্ড ঘুরতে থাকে। আর লাদেনের সমস্যা ছিল উপরতলায় কোনো জানালা ছিল না, তাই বাহিরে কি হচ্ছে তা দেখতে পাচ্ছিল না। এরপর নেভি সিল নিচতলায় পৌঁছায়। যে রুমে আবরার ছিল তার সামনে যায়। ট্রান্সলেটর আবরারকে তার ভাষায় ডাকেন। আবরার তখন গেট খুলেন। যখনই আবরার গেট খুলেন, নেভি সিল টিম তাকে গুলি করে মেরে ফেলেন আর সকল বাচ্চা এবং মহিলাদের সবাইকে একত্রে কম্পাউন্ডের এক স্থানে রাখা হয়। এরপর নেভি সিল টিম দ্বিতীয় তলায় পৌঁছায়, যেখানে লাদেনের ছেলে খালিদ বিন লাদেন ছিল। লাদেনের ছেলে AK-47 দিয়ে গুলি চালানো শুরু করে দেয়, কিন্তু নেভি সিল তাকেও মেরে ফেলে। আর এখনো পুরো টিম লাদেনকেই খুঁজতে থাকে। এরপর সিল টিম উপরের তলায় যান। যখন তারা উপরের ফ্লোরে পৌঁছান তখন নাইট ভিশনে তারা এক লম্বা ব্যক্তিকে দেখতে পায়, যে কিনা লাদেনই ছিল। লাদেনের স্ত্রী লাদেনকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু লাদেন তার স্ত্রীকে সিল টিমের উপরে ধাক্কা দেয়। এরপর নেভি সিল টিম লিডার লাদেনের স্ত্রীর পায়ে গুলি করে এবং 1:10 লাদেনের বাম চোখের উপর 2টি গুলি করেন। এখন লাদেন তো মরে গেছে, কিন্তু সিল টিম শিওর ছিল না যে মারা গেছে সেই লাদেন কিনা। এটা কনফার্ম করার জন্য ট্রান্সলেটর লাদেনের মেয়ে সুমাইয়া এবং মরিয়মকে জিজ্ঞেস করে যে এ লোকের নাম কি। তখন মরিয়ম মিথ্যে বলেন যে এ আব্দুল্লাহ বিন মুহাম্মদ, কিন্তু সুমাইয়া সত্যি কথা বলে দেন যে ইনি ওসামা বিন লাদেন। আরো শিওর হবার জন্য তার অন্য মেয়ে 11 বছরের সাফিয়াকে জিজ্ঞেস করা হয়। সেও বলে এই লাদেন। এবং লাদেনের অন্য স্ত্রী খেইরাকে জিজ্ঞেস করা হয়, তখন সেও বলেন ইনি লাদেন। এরপরে সিল টিম শিওর হয় যে তারা লাদেনকেই মেরেছে এবং এক স্যাটেলাইট ফোনের মাধ্যমে ম্যাকরেবানকে বলেন যে জেরোনিমো একিয়া। জেরোনিমো ছিল সিআই টিমের কাছে লাদেনের নিকনেম, আর একিয়া এর মানে হচ্ছে এনিমি কিল্ড ইন অ্যাকশন। এরপর হেলিকপ্টার দুটি রাডারকে ফাঁকি দিয়ে আলাদা আলাদা রুট নিয়ে পাকিস্তান থেকে বের হয়ে যায়। এ পুরো অপারেশন শেষ হতে 40 মিনিট সময় লাগে। এরপর তারা লাদেনের বডি নিয়ে আফগানিস্তানে চলে আসে এবং সকল ফর্মালিটি পূরণ করে V-22 এয়ারক্রাফটে করে অ্যারাবিয়ান সমুদ্রে ফেলে দেন।